স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ ৬ ধরনের পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। তবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক আমদানি চালু রাখবে দেশটি। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফলের তৈরি পানীয়, সুতা, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র আমদানিও বন্ধ করেছে ভারত। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল, ভাঙা পাথর আমদানি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া ভারত হয়ে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। করিডোর বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার দায়িত্ব রাজনৈতিক সরকারের, অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন রাখেন বর্তমান সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন কিনা। রাজধানীর একটি হোটেলে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি আরও বলেন, সরকার বিরাট আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। এনবিআর সংস্কার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠু পরিকল্পনা এবং পরিণতি চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করে দেওয়ায় কিন্তু পুরো বিষয়টি হিতে বিপরীত হয়েছে। করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুষ্কর্ম না করে থাকলে আওয়ামী সমর্থকদের বিএনপির সদস্য হতে বাধা নেই। আর রুহুল কবির রিজভির প্রশ্ন যে ভোটের জন্য এত লড়াই সংগ্রাম, কোথায় সেই ভোট? তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে খুলনায় তারুণ্য সমাবেশ। এতে যোগ দিয়ে সংস্কার ও বিচার নিয়ে বাহানা না করে নির্বাচন বিলম্বিত না করতে আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া 2 ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এদিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা সহযোগিতা করেনি তাদের সদস্য করা যাবে, কিন্তু ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের কোনোভাবেই স্থান দেওয়া যাবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, যে সবগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে। নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের সমাপনী অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে ভোটের জন্য এত লড়াই সংগ্রাম, কোথায় সেই ভোট? জনগণ তা জানতে চায়। কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন পরিষদ তফসিল ঘোষণা করবে, এইটা তো আজকে জনগণ জানতে চায়। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবিও জানান তিনি। নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সেই কাজগুলো আটকে আছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও শপথ না করানোর প্রতিবাদে আজও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে শনিবার সন্ধ্যায় নগর ভবনের সব ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে 4 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের একটি বড় অংশ। আন্দোলনের অংশ হিসেবে নগর ভবনের অফিস কক্ষগুলোতে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, 5ই আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়।
শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির কলঙ্ক থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নিয়োগ যোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন। শুধু মৌখিক নয়, শিক্ষক হতে দিতে হবে নানা পরীক্ষা। নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা চান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উপাচার্য বলেছেন, এখন থেকে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েও অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হবে বহু বছর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ঝর্ণায় ঘেরা এই বিশ্ববিদ্যালয় বারবার সমালোচিত হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের শিরোনাম হয়ে। এর মধ্যে সবচেয়ে অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের সময়ে। ওই 4 বছরে নিয়োগ পাওয়া 130 জন শিক্ষকের মধ্যে কমপক্ষে 100 জনের নিয়োগ নিয়েই আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এমনকি শিক্ষক হতে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অডিও ফাঁস হয়েছে। ঘটেছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায়ও নিয়োগের ঘটনা। কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন গবেষণা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এটার একটা কারণ হচ্ছে কি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকরা এখানে নিয়োগ হচ্ছে, যার কারণে তারা শিক্ষাকে তেমন ডেভেলপ করতে পারছে না। স্বচ্ছ এবং শতভাগ মেধাবী এবং যোগ্য যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, এরকম শিক্ষক অবশ্যই প্রয়োজন। ভালো একজন শিক্ষক আসুক যে আমাদেরকে সবকিছু মানদণ্ড বুঝাবে, আমাদের ন্যায় নীতি বুঝাবে, আমাদের ইউনিভার্সিটির জন্য কিছু করবে, আমাদের ফ্যাকাল্টির জন্য করবে, আমাদের ডিপার্টমেন্টের জন্য করবে। এরকম শিক্ষক তো আমরা সবাই চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ চূড়ান্ত হতো, এখন সেই প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন। আপনি একটা ভাইবার নাটক করে আপনি শিক্ষক হয়ে যাবেন। নিয়োগ নীতি রিশাফল করেছি। এখন ঢাকা এবং অন্যান্যরা আমাকে অনুসরণ করার চিন্তা করছে। লেকচারার নিয়োগ করতে হলে সে ভাইবা দিয়ে লেকচারার হতে পারবে না। তাকে রিটার্ন পরীক্ষা দেবে, অন দ্য স্পট প্রশ্ন করব, অন দ্য স্পট খাতা দেখা হবে এবং তাকে প্রেজেন্টেশন দিতে হবে অন দ্য স্পট, সেটা রেকর্ড করব। তারপরে তাকে বাজিয়ে দেখে ভাইবা নিয়ে সবগুলো মিলেমিশে যোগ্যতার ভিত্তিতে তার চাকরি হবে। আর যদি যোগ্যতা আমাদের কাছে মনে হয় যে সে আপ টু দ্য মার্ক না, রি-অ্যাডভার্টাইজ করব, অযোগ্য লোক নেব না। উপাচার্য বলছেন, নিয়োগ অনিয়মে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে। যদি জিব্রাইল ফেরেস্তার মতো কাজ করি, তাহলেও ইউনিভার্সিটির ভালো ফল পেতে 40 বছর অপেক্ষা করতে হবে। কারণ ব্যাড ব্লাড যা ঢুকে গিয়েছে তা তো আমি বের করতে পারছি না এই মুহূর্তে। অনেক টিচার আছে ক্লাস নেন না, কম নেন। খণ্ডকালীন শিক্ষক 60টা লেকচার দেওয়ার কথা 10টা লেকচার দিয়ে সাজেশন দিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়ার আহ্বান সবার। নতুন বাংলাদেশের পথ চলা আর সমাবর্তনের পর যেন নতুন যাত্রা শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও। এই যাত্রায় বিশ্ব বিখ্যাত হতে না চাইলেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন যে অন্ধকার আর ব্যর্থতা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পিছনে টেনে ধরেছে, তা কাটিয়ে ওঠাই হবে এই প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় যুদ্ধ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টি ও ঢলের পানিতে শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। এতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বেড়ে চাল্লাখালী নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলগুলো আগামী 20 মে পর্যন্ত সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার কৃষি বিভাগ মাঠে থাকা আধা পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে রাখার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে মাইকিং। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শনিবার সকালে টর্নেডোটি আঘাত হানে দেশটির কেন্টাকি ও মিজৌরি অঙ্গরাজ্যে। বিবিসি বলছে, রাতভর তীব্র ঝড় থেকে উৎপত্তি হয় টর্নেডোটি। এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি অঙ্গরাজ্যের লরেল কাউন্টি। সেখানে মৃত্যু হয়েছে অন্তত 18 জনের। এর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শক্তিশালী এই টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে 1,40,000 বসতবাড়ি। এদিকে মিজৌরি অঙ্গরাজ্যের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেন্ট লুইস শহর। ভেঙে গেছে এই দুই রাজ্যের হাজারো বাড়িঘর ও স্থাপনা। পুরো ব্লক ধরে বাড়িঘরগুলো পরিণত হয়েছে ছোট ছোট টুকরায়। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও চলছে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান।
এবারের কান চলচ্চিত্র উৎসব মাতালেন বিশ্ববিখ্যাত ব্যান্ড ইউটুর ভোকালিস্ট বোনো। দর্শকের করতালিতে ভাসলেন তিনি। এদিকে 14 বছর পর কানে হাজির অ্যাঞ্জেলিনা জোলি। অন্যদিকে লাপাতা লেডিস খ্যাত অভিনেত্রী নিতাংশী নজর কাড়লেন সবার। তবে এবার সিনেমা ছাপিয়ে মৌমাছি আর এমা স্টোন কান উৎসবে তৈরি করেছে অন্যরকম আলোড়ন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব পর্দায় উঠে 13ই মে। প্রতি বছরের মতো এবারও হলিউড, বলিউড সহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয় শিল্পী ও নির্মাতারা এতে যোগ দেন। এবারের উৎসব মাতালেন বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউটুর ভোকালিস্ট বোনো। প্রদর্শিত হয় তাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র বোনো স্টোরিজ অফ স্যারেন্ডার, যা মূলত এই তারকার আত্মজীবনী। প্রদর্শনী শেষে টানা 7 মিনিট দর্শকদের করতালিতে ভাসলেন এই বিখ্যাত তারকা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এতে আবেগপ্রবণ হয়ে পড়েন এই গায়ক। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু ডমিনিক। নিজের নতুন ছবি এডিংটনের প্রিমিয়ারে অংশ নিতে লাল গালিচায় হাজির অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। সেখানে ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ একটি মৌমাছি এমাকে একটু বেশি পছন্দ করে ফেলে, বারবার ঘুরতে থাকে তার আশেপাশে। কানের মঞ্চে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন লাপাত্তা লেডিস খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে তার প্রথম পা রাখা বেশ স্মরণীয় হয়ে থাকবে। কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী রেখা, শ্রীদেবী, হেমা মালিনী ও ওয়াহিদা রহমান সহ এক ঝাঁক অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন এই মায়াবী অভিনেত্রী। এদিকে দীর্ঘ 14 বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে। জোলি লাল গালিচায় পা রাখতেই জ্বলে উঠে সবকটি ক্যামেরার ফ্ল্যাশ লাইট। 24 মে পর্যন্ত চলবে কানের এই জমজমাট আসর। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।